আসসালামু আলাইকুম। আজ আমি আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে। কেমন ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, আর কেমন ছিল তৎকালীন আরববাসীদের অবস্থা। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আরবের ভৌগোলিক অবস্থান এবং গোত্রসমূহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন চরিত বলতে বোঝায় প্রকৃতপক্ষে আল্লাহ প্রদত্ত সেই বার্তা বিচ্ছুরিত আলোক রশ্মির বাস্তবায়ন বা রূপায়ণ, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির সম্মুখে উপস্থাপন করেছেন এবং যার মাধ্যমে মানুষকে ভ্রষ্টতার গাঢ় অন্ধকার থেকে উদ্ধার করে শাশ্বত আলোকোজ্জ্বল পথের উপর প্রতিষ্ঠা করেছেন এবং মানুষের দাসত্ব ও শৃঙ্খল থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বে প্রবিষ্ট করেছেন। এমনকি ইতিহাসের চিত্রকেই পাল্টিয়ে দিয়েছেন এবং মানব জগতের জীবনধারায় আমূল পরিবর্তন আনয়ন করেছেন। সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র জীবন ধারার পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি অঙ্কন ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ না আল্লাহর বাণী অবতীর্ণ হওয়ার পূর্বের ও পরের অবস্থার তুলনামূলক বিচার বিশ্লেষণ না করা হয়। এ প্রেক্ষাপটে প্রকৃত আলোচনায় যাওয়ার পূর্বে আলোচ্য অধ্যায় প্রাক ইসলামিক আরবের ভৌগোলিক সীমারেখা, আরব ভূমিতে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের অবস্থা ও অবস্থান এবং তাদের ক্রমোন্নতির ধারা এবং সে যুগের রাষ্ট্র পরিচালনা, নেতৃত্ব প্রদান ও গোত্রসমূহের শ্রেণীবিন্যাসকে বিভিন্ন দিন, ধর্ম, সম্প্রদায়, আচার আচরণ, অন্ধবিশ্বাস এবং রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক চিত্রসহ পাঠক পাঠিকার সামনে তুলে ধরা প্রয়োজন। এ কারণেই আমি এই বিষয়সমূহকে বিশেষভাবে বিভিন্ন স্তরবিন্যাসে উপস্থাপন করেছি। তৎকালের আরবের অবস্থান। আরব শব্দটি বালুকামু প্রান্তর ধূসর মরুভূমি বা লতাগুল্ম শস্যবিহীন অঞ্চল অর্থে ব্যবহৃত হয়। শরণাতীত কাল থেকেই বিশেষ এক বৈশিষ্ট্যগত অর্থে আরব উপদ্বীপ এবং সেখানে বসবাসকারী সম্প্রদায়ের জন্য এই পরিভাষাটি ব্যবহৃত হয়ে আসছে। আরবের পশ্চিমে লোহিত সাগর ও সিনাই উপদ্বীপ, পূর্বে আরব উপসাগর ও দক্ষিণ ইরাকের এক বড় অংশ এবং দক্ষিণের আরব সাগর যা ভারত মহাসাগরের বিস্তৃত অংশ, উত্তরে সাম্রাজ্য এবং উত্তর ইরাকের কিছু অংশ। উল্লেখিত সীমান্ত সমূহের কোন কোন ক্ষেত্রে কিছুটা মতবিরোধ রয়েছে। সমগ্র ভূভাগের আয়তন 10 লক্ষ থেকে 13 লক্ষ বর্গ মাইল পর্যন্ত ধরা হয়েছে। আভ্যন্তরীণ ভৌগোলিক এবং ভূপ্রাকৃতিক উভয় দৃষ্টিকোণ থেকেই আরব উপদ্বীপ অত্যন্ত গুরুত্ব এবং তাৎপর্য বহন করে। এই উপদ্বীপের চতুর্দিক মরুভূমি বা দিগন্ত বিস্তৃত বালুকাময় প্রান্তর দ্বারা পরিবেষ্টিত, যে কারণে এই উপদ্বীপ এমন এক সুরক্ষিত দুর্গে পরিণত হয়েছে যে কোন বিদেশি শক্তি বা বহিঃশত্রুর পক্ষে এর উপর আক্রমণ পরিচালনা, অধিকার প্রতিষ্ঠা কিংবা প্রভাব বিস্তার করা অত্যন্ত কঠিন। এই নৈসর্গিক কারণেই আরব উপদ্বীপের মধ্যভাগের অধিবাসীগণ সেই সুপ্রাচীন এবং শরণাতীত কাল থেকেই সম্পূর্ণ স্বাধীন থেকে নিজস্ব স্বাতন্ত্র্যগত বৈশিষ্ট্য বজায় রেখে চলতে সক্ষম হয়েছে। অথচ অবস্থানের দিকে দিয়ে উপদ্বীপটি এমন পরাশক্তির প্রতিবেশী যে ভূপ্রকৃতিগত প্রতিবন্ধকতা না থাকলে এই পরাশক্তিদ্বয়ের প্রভাব থেকে মুক্ত থাকা আরববাসীগণের পক্ষে কখনোই সম্ভবপর হতো না। বহির্বিশ্বের দিক থেকে আরব উপদ্বীপের অবস্থানের প্রতি লক্ষ্য করলেও প্রতীয়মান হবে যে দেশটি পুরাতন যুগের মহাদেশসমূহের একেবারে মধ্যস্থল বা কেন্দ্রবিন্দুতে অবস্থিত এবং জল ও স্থল উভয় পথেই পৃথিবীর বিভিন্ন দেশ ও মহাদেশের সঙ্গে সংযুক্ত। এর উত্তর পশ্চিম সীমান্ত হচ্ছে আফ্রিকা মহাদেশ গমনের প্রবেশপথ, উত্তর পূর্ব সীমান্ত হচ্ছে ইউরোপ মহাদেশের প্রবেশের প্রবেশদ্বার এবং পূর্ব সীমান্ত হচ্ছে ইরান ও মধ্য এশিয়া হয়ে চীন ভারত সহ দূর প্রতীচ্যে গমনাগমনের দরজা। এভাবে পৃথিবীর বিভিন্ন দেশ ও মহাদেশ থেকে সাগর ও মহাসাগর হয়ে আগত জলপথ আরব উপদ্বীপের সঙ্গে চমৎকার যোগসূত্র রচনা করেছে। বিভিন্ন দেশের জাহাজগুলো সরাসরি আরবের বন্দরে গিয়ে ভিড়ে। এরূপ ভৌগোলিক অবস্থান ও সীমারেখার প্রেক্ষিতে আরব উপদ্বীপের উত্তর ও দক্ষিণ সীমান্ত ছিল বিভিন্ন সম্প্রদায়ের ব্যবসা বাণিজ্য, কৃষি ও মত বিনিময়ের লক্ষ্যস্থল বা কেন্দ্রবিন্দু। প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম অংশ। ভিডিওটি ভালো লাগলেই অবশ্যই লাইক করে একটি কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। এর পরের অংশ নিয়ে আসবো অন্য কোনোদিন অন্য কোন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।